জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ কে দেবেন? সেই আদেশ কবে হবে গণভোট? এই নিয়ে বিতর্ক এখন তুঙ্গে। এ নিয়ে আমরা কথা বলবো চর্চার সম্পাদক জনাব সোহরাব হাসানের সঙ্গে। সোহরাব হাসান, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। যে বিষয়টি আমরা প্রথমে বলছিলাম যে আজ শেষ হচ্ছে সরকার নির্ধারিত যে সময়সীমা, রাজনৈতিক দলগুলোকে সরকার বেঁধে দিয়েছিল যে আগামী 7 দিনের মধ্যে আপনারা আলোচনা করে একটা সময় জানান, দিনক্ষণ জানান যে কবে হবে গণভোট। সেই প্রশ্নে তো এখনো পর্যন্ত কোনো মীমাংসা হয়নি। কোনো দল উদ্যোগ নিলেও এ ব্যাপারে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনো আলোচনার খবর আমাদের জানা নেই। বিশেষ করে বিএনপি তারা অন্য কোনো দলের আহ্বানে আলোচনায় বসতে রাজি হয়নি, এমনকি তারাও অন্য দলকে বসার জন্য আহ্বান জানাতে প্রস্তুত নয়। এ অবস্থায় ধরে নেওয়া যায় যে সরকারের সময়সীমা শেষ হয়ে যাবে কোনো ফলাফল ছাড়াই। এখন সরকার রাজনৈতিক দলগুলোর কোর্টে বল দিয়েছিল, সেই বল আবার সরকারের কাছে গেল, কিন্তু মূল যে সমস্যা রয়ে গেল, অর্থাৎ গণভোট কবে হবে, উচ্চকক্ষে ভোট পদ্ধতি কী হবে, সাংবিধানিক আদেশ কে দেবেন, এই তিনটি মূলত সমস্যা। এবং এর সঙ্গে যোগ হয়েছে যে জুলাই সনদে যেসব বিষয়ে আপত্তি কথা বলা হয়েছিল বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে, সেটি সাংবিধানিক আদেশে বা আদেশে থাকবে কিনা। অনেক দল বলছে এটা থাকবে না। এনসিপি স্পষ্টভাবে, এনসিপির নেতা নাহিদ ইসলাম বলেছেন যে এই আদেশে কোনো ধরনের যে আপত্তির বিষয়গুলো, এগুলো কোনো কিছু থাকবে না। হ্যাঁ, কোনো সংবিধান বিশেষজ্ঞ বলেছেন, কিন্তু বিষয়টি হচ্ছে জুলাই সনদে যখন এটি রাখা হয়েছে তখন তো এটি প্রশ্ন যে তাহলে এই যে আপত্তিটা রাখা হলো, নোট অফ ডিসেন্ট রাখা হলো, এটা শুধু বিএনপি না, অনেক দলগুলো, অনেক দলই আপত্তি জানিয়েছে, অনেক বিষয়ে অনেক দল দিয়েছে। তার ভিত্তি কী? এবং এটা বলা হয়েছে যদি এই আপত্তির পক্ষে তারা গণরায় পায়, অর্থাৎ আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি তারা এর পক্ষে রায় পায়, তারা সেটা বাস্তবায়ন করতে পারবে। তাহলে জুলাই সনদে কিন্তু বড় দুর্বলতা থেকে গেল, অসঙ্গতি থেকে গেল, যে তারা একদিকে বলছে তফসিল দিয়ে বলছে এই নির্দিষ্ট এসব বিষয়ে তারা আইনি ভিত্তি তৈরি করতে চান, আবার জনগণের উপরও কিন্তু ছেড়ে দিয়েছেন যে, বা রাজনৈতিক দলগুলোর উপর যে তারা যে মত দিয়েছেন তার পক্ষেও রায় হতে পারে। তো এখানে আমি এক ছোট্ট করে জানতে চাই যে ধরুন রাজনৈতিক দলগুলো দীর্ঘ আলোচনার মাধ্যমে একটা জায়গায় পৌঁছালো, ঠিক আছে, সেই জিনিসটাই আবার আপনি জনগণের কাছে গণভোটে দিচ্ছেন, তাহলে কি রাজনৈতিক দলগুলোর সঙ্গে এতদিন ধরে আলোচনার যে এই সনদ বানানোর দরকার ছিল, নাকি সনদটা বানিয়ে সরাসরি জনগণের কাছে যেতে পারে? এখানে দুটো সমস্যা এসেছে। একটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো একে অপরকে বিশ্বাস করে না, এমনকি অন্তর্বর্তী সরকারকেও বিশ্বাস করে না। অবিশ্বাসের রাজনীতি চলছে। আমরা দলীয় সরকার যখন ছিল, আমাদের দেশে তত্ত্বাবধায়ক সরকার আসলো কেন? এই অবিশ্বাস থেকেই। অর্থাৎ ক্ষমতাসীনদের বিশ্বাস করে না বিরোধী দল যে তারা একটা সুষ্ঠু নির্বাচন করতে পারবে। পৃথিবীর খুব কম গণতান্ত্রিক দেশেই এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা আছে। কারণ সেসব দেশে দীর্ঘদিনের একটা রাজনৈতিক একটা গণতান্ত্রিক ঐতিহ্য তৈরি হয়েছে, তত্ত্বাবধায়ক ব্যবস্থার প্রয়োজন হয় না। এখানেও যেটি হয়েছে যে রাজনৈতিক দলগুলো জাতীয় ঐকমত্য কমিশনে তারা অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছে। এখন এই প্রতিশ্রুতি যে বাস্তবায়ন করবে এটা অনেকে বিশ্বাস করে না। বিশেষ করে যারা মনে করে যে আগামী নির্বাচনে তারা ক্ষমতাসীন হতে পারবে না, অথবা তারা সংখ্যাগরিষ্ঠতা পাবে না। সুতরাং যারা সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে তারা মনে করে, তাদের উপর তাদের আস্থা কম। তো এই অবিশ্বাস তো সংঘাতের দিকে গড়াচ্ছে। এখন আপনার ধরুন যে বিএনপি বলেছে যে তারা এর মধ্যে কোনো কর্মসূচি দেবে না, অন্যদিকে জামায়াতের নেতৃত্বাধীন যে 8 দলীয় জোট, তারা আগামী 11 তারিখে বিশাল সমাবেশ ডাক দিয়েছে। আসলে এটা হচ্ছে এই যে কর্মসূচি ডাক দেওয়া এবং না দেওয়া আর মধ্যে কিন্তু নির্বাচনী প্রচার এক ধরনের নির্বাচনী প্রচার শুরু হয়ে গেছে। যারা কর্মসূচি দিয়েছে মাঠে, জামাত ইসলামী সহ 8টি দল, তারা তাদের শক্তি প্রদর্শন করতে চাইছে যে সব কিছুই একতরফা হবে না, অথবা তাদের প্রতিপক্ষ তারা যা বলবে সেটিই যে হবে না,
তারা দেখাতে চাচ্ছে জনগণ তাদের পক্ষে আছে, এটি সরকারকে দেখাতে চাচ্ছে। কারণ সরকারের মধ্যে তো অনেক দোদুল্যমানতা আমরা শুরু থেকে লক্ষ্য করা যাচ্ছে। তাদের কোনো পদক্ষেপ মনে হয়েছে যে তারা বিএনপির বিপক্ষে, কোনো সিদ্ধান্ত মনে হচ্ছে বিএনপির পক্ষে, কোনো সিদ্ধান্ত মনে হচ্ছে এনসিপির পক্ষে, কোনো মনে হচ্ছে জামাতের পক্ষে। সবটা মিলে এক ধরনের এক ধরনের অবিশ্বাস তৈরি হয়েছে। এই অবিশ্বাসকে কীভাবে ভাঙতে হবে? সরকারকেই ভাঙতে হবে। এবং সরকারকে এবং প্রতিটি দলই আগে যারা সরকারের প্রশংসায় পঞ্চমুখ ছিল, এখন কিন্তু তারা বলছে যে এই সরকার অন্যের পক্ষে পক্ষপাতিত্ব করেছে কারো প্রতি। তার মধ্যেই তো আবার একটা জিনিস যে এর মধ্যেই আইন উপদেষ্টা বললেন যে 15ই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে। তার 2 দিন আগে আপনার সরকারের যিনি তথ্য সচিব বা প্রেস সেক্রেটারি, প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি, উনি বললেন যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই নির্বাচন হবে। এখন প্রথম সপ্তাহে আর প্রথমার্ধের মধ্যে ফারাকটা খুব বেশি না। না, আর 2টা সপ্তাহে তো না, 2টা প্রথমার্ধে তো 2টা সপ্তাহ, মাসের প্রথমার্ধে 2টা সপ্তাহ পাওয়া যাচ্ছে। তার মধ্যে সাধারণত আমাদের এখানে বৃহস্পতিবার নির্বাচন হয়। সেটি হয় 5 তারিখ হবে, না হলে 12 তারিখ হবে। 12 তারিখ হলে ঠিক আছে দ্বিতীয় সপ্তাহে, আর 5 তারিখ হলে প্রথম সপ্তাহে। এখন এটা হতে পারে যে আইন উপদেষ্টার চেয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের কাছে আরও ভিতরের খবর আরও ভালোভাবে জানা, এটা হতে পারে। আরেকটা হচ্ছে যে এর মধ্যে কিন্তু যোগাযোগ ও জ্বালানি উপদেষ্টা তিনি বলেছেন যে যদি রাজনৈতিক দলগুলো মতৈক্যে না আসতে পারে তাহলে এই মাসের মাঝামাঝি তারা একটা সিদ্ধান্ত দেবে, অর্থাৎ সরকার একটা সিদ্ধান্ত। প্রধান উপদেষ্টা ঘোষণা করবেন, তিনি স্পেসিফিক ভাবে বলেছেন যে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত দেবেন। সবই প্রধান উপদেষ্টার নামে হবে। আবার প্রধান উপদেষ্টা যা করবেন সেটা কোনো ক্ষেত্রে রাষ্ট্রপতির নামে হয়। আমরা তো এই কি বলে টানাপোড়েনের মধ্যে দীর্ঘদিনই আমরা আছি। এখন প্রশ্ন হলো প্রধান উপদেষ্টা যে ঘোষণা দেবেন, সেই ঘোষণা যদি কারো মনোপুত না হয়, কেউ যদি মনে করে তাতে ক্ষতিগ্রস্ত হবে, তখন কি পরিস্থিতি তৈরি হবে? ধরুন বাস্তবায়ন প্রক্রিয়া সব একমত, জুলাই সনদেও একমত ছিল, যদিও এনসিপি এখন পর্যন্ত সই দেয়নি। যদি কোনো দল বলে যে অন্য দলের প্রতি পক্ষপাত দেখানো হয়েছে, আমরা এই নির্বাচন করব না, বা আমরা জুলাই সনদের যে আইনি ভিত্তি তৈরি হচ্ছে এটা মানি না, তখন কি পরিস্থিতি তৈরি হবে? হ্যাঁ, এখন আপনার ধরুন যে আপনার কথা থেকে যে জায়গায় আসি যে রাজনৈতিক দলগুলো এই সরকারকে অবিশ্বাস করে, রাজনৈতিক দলগুলো পরস্পরকে অবিশ্বাস করে। তো এইরকম একটা পরস্পরকে অবিশ্বাস করার মধ্য দিয়ে কি একটা আমি ফেব্রুয়ারি যদি ধরে নিই, আগামী ফেব্রুয়ারি থেকে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে? খুবই কঠিন। কারণ নির্বাচন প্রক্রিয়ায় আমরা এখনও জানি না যে তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দলগুলো প্রচারে নামবে এবং তাদের নির্বাচনী ইশতেহার জনগণের কাছে জানাবে, কিন্তু সেটা সব দল সুষ্ঠু মতো সুযোগ পাবে কিনা, সব দল সুষ্ঠু মতো প্রচার চালাতে পারবে কিনা, কেউ কারো বাধা দেবে না এই নিশ্চয়তা থাকবে কিনা, সরকারের সেখানে ভূমিকা কি হবে? আমরা তো অনেক ক্ষেত্রে দেখছি সরকার খুবই নিষ্ক্রিয় বা নমনীয় ভূমিকা পালন করে থাকে, বিশেষ করে যখন এই প্রতিদ্বন্দ্বী দলগুলো, মাঠে সক্রিয় থাকা প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে কর্মসূচি হয়। বিএনপির নেতারা কিন্তু একটি কথা বলেছেন যে 8 দল যে কর্মসূচি নিয়েছে, তারা যদি কোনো কর্মসূচি নেয় তাহলে তো সংঘাতে গড়াবে, এবং এটা গড়াবেই। এই সংঘাতের পাশাপাশি আরেকটি সমস্যার কথা চিন্তা করুন। ঢাকা শহরে যদি এরকম কর্মসূচি হয়, স্তব্ধ হয়ে যাবে। এমনি আমরা প্রতিদিনই আন্দোলন সংগ্রামের মধ্যে দেখি যে ঢাকার কোনো না কোনো অংশ অবরুদ্ধ থাকে। তাহলে রাজনীতি জনগণের কল্যাণের জন্য, সেই কল্যাণ কোথায়? বরং জনগণ রাজনীতিকে ঠেলে দেওয়া হচ্ছে এক অকল্যাণের দিকে, জনদুর্ভোগের দিকে। এটি তো কোনো দলের কর্তব্য হওয়া উচিত, সেটি হচ্ছে। মানে এর প্রতিকার খুঁজতে হবে। অর্থাৎ সরকারকে আনুষ্ঠানিক হোক অনানুষ্ঠানিক হোক রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে রাজনৈতিক দলগুলোর মনোভাব বুঝে একটা সিদ্ধান্তে আসতে হবে, এবং সেই সিদ্ধান্তটা এমন না হয় যে কারো প্রতি বৈরী হলো, বা কেউ বেশি ক্ষতিগ্রস্ত হলো, অথবা কেউ বেশি সুবিধা পেল। এক্ষেত্রে বিভিন্ন দলের দাবিগুলো সম্পর্কে সরকার ওয়াকিবহাল এবং তাদের অবস্থানও জানে, আর সেক্ষেত্রে একটা মাঝামাঝি জায়গায় আসতে হবে।
এবং যারা যারা অসন্তুষ্ট হবে বলে মনে করে সরকার তাদেরকে আহ, এটির সন্তুষ্টির মধ্যে নিয়ে আসতে হবে। না হলে কিন্তু নির্বাচন করতে পারবে না সরকার। অনেকেই ইতিমধ্যে রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন যে এই সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন করতে পারবে না। এটি একটি চ্যালেঞ্জ। আমি মনে করি সরকারকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়া উচিত যে হ্যাঁ, তারা নির্বাচন করে দেখাবে যে তারা করতে পারছে। ধন্যবাদ সোহরাব হাসান। আপনারা সোহরাব হাসানের বিশ্লেষণ এবং মতামত শুনলেন। আমরা শুনতে চাই আপনার মত। আপনার মতামত জানাতে পারেন চর্চার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।